হ্যালো বন্ধুরা। আহ, অনেকদিন পরে আজকে আবার লাইভে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার ল্যাপটপটা দিয়ে লাইভে এসেছি। আহ, এতদিন আমি লাইভে আসতাম আমার মোবাইল দিয়ে। আজকে প্রথমবার ল্যাপটপ দিয়ে লাইভে যুক্ত হলাম। তো আপনারা কেমন আছেন সবাই? আজকে আমি লাইভে এসেছি এই যে যে সাম্প্রতিক যে মূর্তিটা ভাঙা হলো, যে ভাস্করটা ভাঙা হলো, ভাস্কর অথবা মূর্তি যেটাই বলি, আমার কাছে মনে হয় যে ভাস্কর এবং মূর্তি দুইটা নিয়ে অনর্থক তর্ক করার মতো কিছু নাই। ভাস্কর হোক সেটা, মূর্তি হোক সেটা, সেটা একটা প্রতীক। যাই হোক, সেইটা নিয়ে, সেটা যে ভেঙে ফেললো সেটা নিয়ে আপনাদের মতামত জানতে চাই। আপনারা কে কি ভাবছেন? আমি ইতিমধ্যে একটা ভিডিও শেয়ার দিয়েছি। যারা ইসলামিস্ট তারা ব্যাপারটাকে কিভাবে দেখছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। তারা কি সুন্দর ভাষায় শেখ হাসিনাকে সাধুবাদ জানালেন, এবং কি সুন্দর ভাষায় মুন্নি সাহাকে কি কি বললেন সেগুলো আপনারা নিশ্চয়ই দেখেছেন এই ভিডিওটাতে। সেই ভাষা এতই সুন্দর যে আমি সেগুলো উচ্চারণও করতে পারবো না। আপনারা যদি না দেখে থাকেন, আমার প্রোফাইলে ঢুকে আমার এই যে কিছুক্ষণ আগে যেই ভিডিওটা আমি শেয়ার দিয়েছি সেই ভিডিওটা একটু দেখে আসেন, যে কি ভাষা তাদের হতে পারে, তাদের ভাষার ব্যবহার কিরকম হতে পারে। তো অনেকেই ইতিমধ্যে কমেন্ট করছেন। আমি কমেন্টগুলো পড়ি এক এক করে। আহ, নাইম মাহমুদ লিখেছেন, জি ভাই ভালো, আমিও ভালো আছি ভাই। দাদা কেমন আছেন? ভালো আছি ভাই। আহ, সাদমান সাদ্দাম আকাশ লিখেছেন, ভাই আপনি কেমন আছেন? ভালো আছি ভাই। আহ, একটু অ্যালার্জি আছে, চোখে একটু অ্যালার্জি আছে আমার। এই যে সামারের শুরুতে যে এই জিনিসটা হয় জার্মানিতে আসার পরে, প্রথম বছর হয়নি কিন্তু পরে হওয়া শুরু করেছে, যে বাতাসে ফুলের রেণু উঠতে থাকে সামার হলে। এখানে এখানে সামার হলে গাছগাছালি এত রঙিন হয়ে যায়, এত সুন্দর হয়ে যায়, এত রং বেরং হয়ে যায়, এবং বাতাসে সেই ফুলের রেণুগুলো উঠতে থাকে, অনবরত উঠতে থাকে। সেই ফুলের রেণুগুলোর কারণে আমার চোখে এক ধরনের অ্যালার্জি হয়েছে, যেই কারণে আমি ভালোভাবে, আপনারা বোধহয় বুঝতে পারছেন, আমি চোখে একটু সমস্যা হচ্ছে আমার। সেই অ্যালার্জিটা আছে। সেই অ্যালার্জিটা ছাড়া আর কোনো সমস্যা নেই, এমনিতে ভালো আছি। শুধুমাত্র এই অ্যালার্জি, এটা একটু ভোগাচ্ছে। এটা গত বছরও হয়েছিল, এই বছরও হয়েছে। এটা হচ্ছে এই সময়টাতে, সিজন সিজন চেঞ্জের সময়টাতে আমার এই অ্যালার্জিটা হয়। তারপরে তারপরে অন্যান্য কমেন্টগুলো পড়ছি। সাদমান সাদ্দাম আকাশ লিখেছেন, আপনার মতামত কি? দেখেন, আমার মতামতটা আমি ইতিমধ্যে লিখেছি। যেমন ধরেন, যে এই জিনিসগুলো হচ্ছে ছোট ছোট প্রতীক, ধর্মনিরপেক্ষতার প্রতীক, ন্যায় বিচারের প্রতীক। এগুলোকে তো কেউ পূজা করছে না, তাই না? গ্রিক দেবদেবীর পূজা তো এখন আর কেউ করে না। কেউ যদি ভাবে যে এখনো মানুষ গ্রিক দেবী থেমিসের পূজা করছে, বা দেবী জাস্টিসিয়ার পূজা করছে, তাহলে সেটা তো একেবারে হাস্যকর ব্যাপার হয়ে যায়, তাই না? এখন তো কেউ সেই কাজ করে না, কিন্তু সেগুলাকে এক একটা প্রতীক হিসেবে আমরা রেখেছি। যেমন আমরা দিন হিসাব করি, যে শনিবার রবিবার, শনিবার রবিবার এগুলা কি? শনি হচ্ছে একটা দেবতা, তাই না, এবং একটা গ্রহ। সেই গ্রহটাকেও নাম রাখা হয়েছে শনি দেবতার নামে। সেই দেবতাটাকে মনে করা হতো। And এই জিনিসগুলো তো আমাদের সংস্কৃতির সাথে মিশে আছে, তাই না? এই ছোট ছোট জিনিসগুলো আমাদের পুরো বৈশ্বিক সংস্কৃতির সাথে মিশে আছে। এক এক দেশের দেবদেবী অন্য দেশেও ভিন্ন নামে আছে। এক দেশের দেবী আরেক দেশের ভিন্ন নামে আছে। যেমন ধরেন যে আফ্রিদিতি, দেবী আফ্রিদিতি, সে কিন্তু আরব দেশেও ছিল, আরব দেশেও দেবী আফ্রিদিতি ছিল। লাত মানাত উজ্জা, এই তিনটা দেবী কিন্তু মিশরেও ছিল, এবং গ্রিসেও ছিল, রোমান সাম্রাজ্যেও ছিল। তো এই দেবদেবী গুলা কিন্তু একটু নাম পাল্টে, একটু চরিত্র পাল্টে বিভিন্ন দেশে আহ, ছিল নানাভাবে। এখন এই জিনিসগুলাকে, এগুলো আমরা প্রতীক হিসেবে ব্যবহার করি। এগুলাকে নিয়ে তো এই দেবীর তো কেউ পূজা করছে না। হ্যাঁ, হাস্যকর ব্যাপার সকল বলেন আপনারা। মানে যারা দাবি করছে যে সেই দেবী
আর দেবীকে দেখলে, একটা নারীকে দেখলে নামাজের সমস্যা কেন হবে, এটা তো আমি বুঝলাম না। একজন নারী কি অপবিত্র যে নারীকে দেখলে নামাজ ভেঙে যাবে, অজু ভেঙে যাবে? মুসলমানদের মানে যৌনতা কি এতই নড়বড়ে যে একটা নারীর শাড়ি দেখলে তাদের মানে অজু ভেঙে যাবে, এরকমই উত্তেজিত হয়ে যাবে তারা? মানে এত তাদের কেন? মানে এই ভাদ্র মাসের পাগলা কুকুর যেরকম, সেরকম কিভাবে হয় তারা? এতটা মানে পাগল কিভাবে হয় তারা যে একটা নারীর মূর্তি দেখা গেল তাদের অজু ভেঙে যাবে বা নামাজ ভেঙে যাবে? মানে অদ্ভুত ব্যাপার স্যাপার। আমি বুঝি না যে তারা আসলে কি বস্তু দিয়ে তৈরি, যে একটা মূর্তি দেখলে তাদের অজু ভেঙে যাবে বা নামাজ ভেঙে যাবে। একটা মূর্তি পাশে আছে তো থাক না, তাতে কি আসলো গেল, তাতে তার প্রার্থনার কি আসতেছে গেছে যাচ্ছে? কিন্তু মুসলমানরা এমনই একটা ধর্ষক। সেটাই তো আমরা তো সেটাই অনেকদিন ধরে বলছি যে যেই নবী এই জিনিসগুলা চালু করে গেছে, সেই নবীর জীবন দেখতে হবে। সেই নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছিল এবং একটা মহিলাকে দেখে সে উত্তেজিত হয়ে গেছে। উত্তেজিত হয়ে গিয়ে দৌড়ে সে বাসায় গেছে, বাসায় গিয়ে বউয়ের সাথে সে হাসি খুশি করেছে। হাসি খুশি করেছে। এখন ব্যাপার কি, এখন সে পরে হাদিসে বলা আছে এইভাবে যে সেই নারীটা সে শয়তানের রূপ ধরে এসেছিল এবং সে সেই নারীটাকে দেখে জলদি বাসা চলে বউয়ের সাথে হাসি খুশি করেছে। এখন মানে ব্যাপারটা কি, মানে হচ্ছে মানে এই ব্যাপারটা অ্যানালাইসিস করলে বোঝা যায় যে সে একদিন রাস্তা দিয়ে যাচ্ছিল, একটা মেয়েকে দেখে তার উত্তেজিত হয়ে গেছে, সে মোহাম্মদ নবী মোহাম্মদ। এখন মানে চিন্তা করেন, একটা লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এক মেয়েকে দেখে এতই উত্তেজিত হয়ে গেল। না, উত্তেজিত হওয়া খারাপ কিছু না, একটা মেয়েকে দেখে ভালো লাগা বা মেয়েদের জন্য একটা ছেলেকে দেখে ভালো লাগা, বা একটা সমকামী ছেলেদের অন্য ছেলেদেরকে দেখে ভালো লাগা, বা সমকামী নারীদের অন্য নারীদেরকে দেখে ভালো লাগা, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু আমার তো কখনো এরকম হয় না যে একটা মেয়েকে দেখে আমার এমনই পাগল হয়ে গেলাম যে একেবারে দৌড় দিয়ে আমার এটা একটা কিছু করতে হবে। মানে মানে এটা কিভাবে সম্ভব? এখন এই নবীর উম্মতরা তো এরকমই হবে যে একটা মূর্তি দেখে তারা এতই উত্তেজিত হয়ে গেল, বা এতই অজু ভেঙে গেল, বা এতই নামাজ ভেঙে গেল যে এখন ওই মূর্তিটাকে ভাঙতে হবে। মূর্তিটা না ভাঙলে তাদের আর নামাজ হচ্ছে না। এখানে নামাজটা ভেঙে যাচ্ছে, অজু ভেঙে যাচ্ছে। কি হচ্ছে প্যান্টের ভিতরে, কি হচ্ছে পায়জামার ভিতরে, কি হচ্ছে সেটা তো আর আমরা জানি না। বোধহয় কিছু না কিছু হচ্ছে তো অবশ্যই। নিশ্চয়ই অধিক উত্তেজনায় কিছু হয়ে যাচ্ছে। সেই কারণে মূর্তিটা ভাঙার জন্য তারা দাবি জানিয়েছে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যাকে আমি এখন বলি রাজাকার হাসিনা, সে একজন রাজাকার। দেখেন, রাজাকার কাকে বলে? রাজাকার হচ্ছে যে নিজ জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। রাজাকার কারা? তাদেরকে আমরা রাজাকার বলি, তাই না? শেখ হাসিনা তো একটা এখন রাজাকার। সে এখন বাংলাদেশের যে ধর্মনিরপেক্ষতা, বাংলাদেশের যে ন্যায় বিচার, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের বাক স্বাধীনতা, সবকিছুর পিঠে ছুরি মেরেছে। হুম? এবং এই ধরনের লোকদেরকে আমরা 71 সালে রাজাকার বলতাম। হুম? তো এখন নব্য রাজাকার কে? নব্য রাজাকার হচ্ছে শেখ হাসিনা, যে বাঙালি সংস্কৃতি, বাঙালি সভ্যতা, বাঙালি কৃষ্টি, বাঙালির ধর্মনিরপেক্ষতা সবকিছুর পিঠে সে একের পর এক ছুরি মেরে যাচ্ছে। সে তো মানে রাজাকারদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ রাজাকার এখন। গোলাম আজম টাজম তো এখন আর নাই। এখন সে হচ্ছে সবচেয়ে বড় রাজাকার। আচ্ছা, দেখি এখন কে কি। বাবাই ঘোষ লিখেছেন, ভাস্কর্য সরার পর কি বিধর্মীদের উপর অত্যাচার করার সাহস আর বাড়বে তেঁতুল অনুগামীদের? না, আমার মনে হয় যে ভাস্কর্য সরানোর পরে সেই জিনিসটা আরো বাড়বে, দাবি দেওয়া আরো বাড়বে। এই কাজটা করে তো ধর্মান্ধদের এক ধরনের আহ, সুযোগ করে দেয়া হলো যে আরো দাবি তোমরা নিয়ে আসো। এরপরে কয়েকদিন পরে বলবে যে শহীদ মিনারকে ভাঙতে হবে, জাতীয় স্মৃতিসৌধকে ভাঙতে হবে, তারপরে আর যা 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 আছে ভাস্কর, রাস্তায় যেই সমস্ত ভাস্কর আছে সবগুলাকে আস্তে আস্তে ভাঙতে শুরু করবে তারা এবং দাবি জানাতে শুরু করবে। অলরেডি দাবি জানানো শুরু হয়ে গেছে যে অন্যান্য ভাস্করও
ভাঙতে হবে। তো এইটাতে তো সংখ্যালঘুদের উপরে চাপ আরো বাড়বে, এবং কয়েকদিন পরে বলবে যে পূজাও করা যাবে না, দুর্গা পূজা টুজা করা যাবে না আর, কারণ মুসলমানের দেশ এখানে তো। যেমন ধরেন সৌদি আরবে কি হয়েছে, সৌদি আরবে তো একসময় প্রচুর সংখ্যক খ্রিস্টান ছিল, ইহুদি ছিল, পৌত্তলিক ছিল। তারা সব কোথায় গেছে? তারা সব হারিয়ে গেছে নাকি উধাও হয়ে গেছে নাকি তাদেরকে মেরে ফেলছে, কেউ সেগুলো কিছু জানে না। পাকিস্তানে একসময় হিন্দু ছিল, এখন তো 1%-এর কম হিন্দু। পাকিস্তানে একসময় 30%-এর মতো হিন্দু ছিল, সেটা কমতে কমতে এখন 1%-এর কম। বাংলাদেশে একসময় 35%, 38% হিন্দু ছিল। তারা সব কোথায়, তারা সব কোথায় গেছে? এই জিনিসগুলা মানে এই জিনিসগুলো তো এভাবেই শুরু হয়। হুম, এভাবেই আস্তে আস্তে শুরু হয়। দেখেন একটা ঘটনা বলি, যে আফগানিস্তানের ঘটনা। আফগানিস্তানের যে শাসক ছিল, সেই শাসক সেই সময় ধর্মান্ধদের খুশি করতে কিছু ইসলামী আইন কানুন যুক্ত করা শুরু করেছিল, এবং শহরে মূর্তিও ভাঙা শুরু করেছিল, ইসলামীকরণ শুরু করেছিল। সেই আফগানিস্তানের শাসকের রাস্তায় নিয়ে তার অন্ডকোষ ছিঁড়ে ফেলা হয়েছিল, অন্ডকোষ কেটে দেওয়া হয়েছিল। আপনারা এই জিনিসটা পড়তে পারেন, পড়ে দেখেন যে এই ধরনের এই যে তালেবানরা পরে তার সাথে কি করেছে, সেই জিনিসটা পড়ে দেখেন। আমার এখন ঠিকভাবে মনে নেই ঘটনাটা, আমি পরে হয়তো আপনাদেরকে বিস্তারিত বলতে পারবো। কিন্তু আফগানিস্তানে একই ঘটনা ঘটেছিল, যে এক আহ, শাসক ঠিক একই ঘটনাগুলো ঘটিয়েছিল, যে ধর্মান্ধ মৌলবাদীদের আশকারা দিয়ে মাথায় তুলেছিল। পরবর্তীতে সেই মৌলবাদীরাই তাকে রাস্তায় নিয়ে তার সম্ভবত অন্ডকোষ কেটে দিয়েছিল। আপনারা এই জিনিসটা অনলাইনে পড়তে পারেন, পড়ে দেখেন। আর শেখ হাসিনার অবস্থা তো এরকম হবে, শেখ হাসিনার ভবিষ্যৎ তো এরকম। ওই যে গেম অফ থ্রোনের ভিতরে যেই ঘটনাটা দেখানো হলো, যে এক মহিলা যে ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠীর সমর্থন নিয়ে শাসন ক্ষমতা টিকিয়ে রাখতে চেয়েছিল, বা শাসন ক্ষমতায় যেতে চেয়েছিল, রানী হতে চেয়েছিল, তাকে সেই ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠী পরে নগ্ন করে পুরো শহর ঘুরিয়েছিল। হাসিনার অবস্থা তো একদম এরকম হবে। এখন এত বৃদ্ধ বয়সে হাসিনাকে দিয়ে এই রকম কাজ করালে সেটা কতটা মানে ভয়ঙ্কর হবে, সেটা আপনারা হাসিনা বুঝে দেখুক, শেখ হাসিনা বুঝে দেখুক। যেই কাজগুলো শেখ হাসিনা করছে একের পর এক, একের পর এক। দেখেন 57 ধারা যে আইনটা তারা করেছে, একটা বর্বর আইন তারা করেছে। তারপরে আল্লামা শফিকে রেল লাইনের জমি দিয়েছে, কোটি কোটি টাকার জমি দিয়েছে। তারপরে হেলিকপ্টার দিচ্ছে। তারপরে আহ, ফতোয়া চুক্তি করেছিল। তারপরে এখন এই যে সেই ওদের দাবি দাওয়া মেনে নিচ্ছে। সেই হেফাজত যে 13 দফা দিয়েছিল, একটা একটা করে শেখ হাসিনা সেগুলো মেনে নিচ্ছে। আহ, দেখেন যে সিরিয়াতে আইসিস যুদ্ধ করছে, আফগানিস্তানে আল কায়দা যুদ্ধ করছে। এদের অন্তত যুদ্ধ করে এই কাজগুলো করতে হচ্ছে, এই শরিয়া আইন আনতে হচ্ছে বা ইসলামীকরণ করতে হচ্ছে। কিন্তু বাংলাদেশের শেখ হাসিনা এতই ধুরন্ধর একজন মহিলা, সে কোনো যুদ্ধ টুদ্ধ ছাড়াই একদম শরিয়া আইন নিয়ে আসবে বাংলাদেশে। এবং শরিয়া আইন আনার পরে তার কি হবে সেটা সে চিন্তা করে না, কারণ ইসলামী আইনে একজন নারী কখনো নেত্রী হতে পারে না। হাদিসে স্পষ্ট বলা আছে, একজন নারী কখনোই নেত্রী হতে পারবে না। এখন শেখ হাসিনাকে কি করবে তখন? তখন শেখ হাসিনার কি হবে? যখন ইসলাম আসবে, কড়াভাবে ইসলাম আসবে, তখন শেখ হাসিনার কি হবে? সেটা শেখ হাসিনা এখনো চিন্তা করছে না। সে ভাবছে যে ততদিনে হয়তো সে বাঁচবে না, ততদিন হয়তো সে মরে যাবে, কিন্তু পরবর্তী প্রজন্মের কি হবে সেটা তো মানে আমাদের পলিটিশিয়ানদের তো ভবিষ্যৎ চিন্তা নাই। তারা হচ্ছে নিজেরটা। দেখেন হাজার হাজার কোটি টাকা লুটপাট হচ্ছে, বিদেশের ব্যাংকে হাজার হাজার কোটি টাকা জমা হচ্ছে। শেখ হাসিনা তো এখন সেই লুটপাটে ব্যস্ত। আচ্ছা, আমি আপনাদের কমেন্টগুলো পড়ি। একজন লিখেছেন, ভাই আপনি
এত ইসলামের বদনাম করেন, তারপরে মানুষ ইসলাম গ্রহণ করছে কেন? কোথায় মানুষ ইসলাম গ্রহণ করছে ভাই? ইসলাম, যারা মুসলমান তারা তারা তো আবার মুসলমান হচ্ছে না, তাই না? এই যেমন ধরেন আপনি মুসলমান, আপনার তো আর ইসলাম গ্রহণ করার মানে কোনো কথাই আসে না, তাই না? আমি তো দেখছি প্রচুর পরিমাণে নাস্তিক এখন অনলাইনে লেখালেখি করে, অনলাইনে ধর্মবিরোধী লেখালেখি করে, নাস্তিকতাবাদী লেখালেখি করে। তারা কোত্থেকে এসছে আপনি বলেন? তারা তো মানে আসমান থেকে টপকায় নেই বাংলাদেশে। তারা তো মুসলমান পরিবারের সন্তান, তারা হিন্দু পরিবারের সন্তান, তারা খ্রিস্টান পরিবারের সন্তান। তারা আস্তে আস্তে নাস্তিক হচ্ছে। এখন অনলাইনে ঘেটে দেখেন, ফেসবুক ঢুকে দেখেন, অসংখ্য লেখা চোখে পড়বে নাস্তিকদের। হুম। এখন মানুষ যদি মুসলমানই হয়, সব মানুষ যদি মুসলমানই হতে থাকে, তাহলে তো নাস্তিকদের মধ্যে তো কয়েকজনের মুসলমান হয়ে যাওয়ার কথা, তাই না? আপনি আমাকে কয়েকটা উদাহরণ দেখান তো, যে যারা আগে নাস্তিক ছিল কিন্তু মুসলমান হয়ে গেছে, দিন ইসলামের মহিমা দেখে মুসলমান হয়ে গেছে। কিন্তু আমি আপনাকে কমপক্ষে 500 উদাহরণ দেখাতে পারবো, এই যে এখন বসে বসে উদাহরণ দেখাবো, যারা আগে মুসলমান ছিল এখন নাস্তিক হয়ে গেছে। আমার ফ্রেন্ড লিস্টটা খালি মানে উপর থেকে নিচ পর্যন্ত গেলে সেখানে 5 থেকে 1000, 500 থেকে 1000 পাওয়া যাবে। ইনস্ট্যান্ট আমি বলে দিতে পারবো না। তারপরে তো আরো অনেক আছে যারা আমার ফ্রেন্ড লিস্টে নাই, যাদেরকে আমি ফ্রেন্ড লিস্টে হয়তো রাখতে পারি নাই, বা যাদের সাথে আমার মতবিরোধ আছে। এরকম অনেক নাস্তিক আছে যারা হয়তো আওয়ামী লীগ করে, তাদের সাথে আমার মত মেলে না। এরকম অনেক আছে। যারা হয়তো আবার অনেকে আছে বিএনপি করে, অনেক নাস্তিক, তাদের সাথে আমার মতামত মেলে না, তারা অনেকে আছে। And মানুষ মুসলমান কোথায় হচ্ছে আপনি দেখান। আমি তো দেখতেছি, ফেসবুক খুললেই দেখতেছি শত শত নাস্তিক গন্ডায় গন্ডায় দিনে দিনে তৈরি হচ্ছে, এবং লিখে পুরা ফাটায় ফেলতেছে। এক একজন লিখে শেষ করে ফেলতেছে, তামা তামা করে ফেলতেছে। এক একটা গ্রুপে ঢুকে দেখেন না, অ্যাথিস্ট বাংলাদেশ গ্রুপটাতে ঢুকে দেখেন না, তারপরে আরো কয়েকটা গ্রুপ আছে এরকম, সেই গ্রুপগুলোতে ঢুকে দেখেন না নাস্তিকরা কি করছে। আর নাস্তিক কারা হচ্ছে? নাস্তিক হচ্ছে শিক্ষিত ছেলেপেলেরা, শিক্ষিত সভ্য ভদ্র ছেলেরা নাস্তিক হচ্ছে। কিন্তু অসভ্য, ইতর, বদমাইশ, তারপরে গালিবাজ, এরা তো নাস্তিক হচ্ছে না। আপনি দেখেন, এই যে একটু আগে একটা ভিডিও শেয়ার দিলাম, যে একজন মুন্নি সাহাকে কি কুৎসিত ভাষায় গালিগালাজ করলো, সে তো কখনো নাস্তিক হবে না। হুম। সে আপনাদের মতো মুসলমান থাকবে, কারণ এটা হচ্ছে মুসলমানদের চরিত্র। আর নাস্তিক যারা হবে তারা কখনো এরকম গালি দেবে না। আচ্ছা। মাহবুব আলম লিখেছেন, ভাই তরে খুন করুমু, করুমু, করুমু। ভাই, খুন করুমু বানানটা অন্তত ঠিকভাবে লেখেন। করুমু বলতে তো কোনো শব্দ নাই। হ্যাঁ। খুন করার হুমকিটাও যদি শুদ্ধ ভাষায় দিতে না পারেন, মানে এতটাই অশিক্ষিত আপনারা। আপনাদের নবী ছিল এক অশিক্ষিত মূর্খ, আপনারা হয়েছেন প্রত্যেকটা মূর্খ অশিক্ষিত। মানে মানে মাদ্রাসায় ক্লাস 2 পড়লে তো করুমু লেখে না কেউ। একটা খুনের হুমকি দিবেন, তাও যদি বানান ভুলে লেখেন, মানে লজ্জার ব্যাপার। আপনাদের লজ্জা শরম বলতে কিছু নাই। হুম। আমি যদি আপনাদের এত লজ্জা দেই, এত লজ্জা দেই, এত খারাপ অবস্থা আপনাদের, এত অশিক্ষিত আপনারা, ভয়ঙ্কর অশিক্ষিত মূর্খ আপনারা। মানে একটা হুমকি দিলে সেই হুমকিটার বানানটাও ঠিক মতো লিখতে পারেন না। মানে একটা গালি দিবেন, সেই গালির বানানটাও ঠিক মতো লিখতে পারেন না। এত মানে অশিক্ষিত কিভাবে সম্ভব? মানে আপনাদের এই যে ক্লাস 2 এর একটা বাচ্চাকে পেশাব করাবেন, পেশাব করায় তারপর সেই পানিটা নিয়ে, পেশাবটা নিয়ে সকাল বিকাল একটু একটু করে চুমুক দিয়ে খাবেন। দেখবেন তাতে আপনাদের কোনো উন্নতি হয় কিনা। হুম। আপনাদের তো মানে যেই ভয়ঙ্কর অবস্থা। করুমু, খুন করমু, মানে কি? মানে আপনারা কি স্কুলও পাশ করেন নাই ভাই? মানে প্রাথমিক মানে প্রাথমিক বিদ্যালয় পড়াটা তো কম্পালসারি বাংলাদেশে, তাই না? মানে প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত আপনারা যান নাই। এ কি অবস্থা? মানে দেশের একই অবস্থা, এটা ভেবে আমি মানে অবাক হই যে একই অবস্থা, এত গন্ডায় গন্ডায় মূর্খ ছেলে পেলে, অশিক্ষিত ছেলে পেলে, এগুলা কিভাবে আসে, কোত্থেকে আসে? এই যে মাহবুব আলম যে লিখলো খুন করুম, এরকম অশিক্ষিত ছেলে পেলে কোত্থেকে আসে? এত অশিক্ষিত কিভাবে সম্ভব? আমি এটা বুঝতেই পারি না মাঝে মাঝে।
যে এত ভয়ঙ্কর অশিক্ষিত, এত ভয়ঙ্কর মূর্খ। হুম মানে একটা আদর্শলিপি আমি দরকার হয় আমি নিজে টাকা দিয়ে আপনার একটা আদর্শলিপি কিনে দিব। আপনি বাসায় এটা আদর্শলিপিটা মুখস্থ করবেন, কিভাবে বানান করে লিখতে হয় এটা শিখবেন। ভাই দয়া করেন আমার উপরে, আমাকে একটু দয়া করে আপনি আজকে গিয়ে বাসায় গিয়ে আদর্শলিপিটা ভালো করে মুখস্থ করবেন ভাই। ভালো করে মুখস্থ করে আগামীকাল আমাকে শুদ্ধ ভাষায় হুমকি দিয়েন, হ্যাঁ তোরে খুন করব, এটা লিখবেন, বুঝছেন? মানে একটু শুদ্ধ ভাষায় লিখবেন, বাংলায় শুদ্ধ ভাষায় লিখবেন এবং শুদ্ধ বানানে লিখবেন, ঠিক আছে? তখন আমি বুঝতে পারবো যে আপনি আমাকে খুন করার হুমকি দিয়েছেন। কিন্তু খুন করুমু লিখলে তো আমি বুঝতে পারবো না, তাই না? আমি কি বুঝবো করুমু বলতে? আপনি কি বোঝাচ্ছেন? আমি তো কিছু বুঝলাম না ভাই, ঠিক আছে? সুতরাং আপনার কাজ হচ্ছে আজকে একটা রাস্তায় গিয়ে একটা লাইব্রেরি থেকে বা একটা ফুটপাথ থেকে একটা আদর্শলিপি কিনবেন এবং সেটা মুখস্থ করবেন। যদি একদিনে মুখস্থ করতে না পারেন, বোঝাই যাচ্ছে যে আপনার ব্রেইন এত ভালো না, আপনি একদিনে মুখস্থ করতে পারবেন না। মানে আপনার আপনি তো মুসলমান, তো মুমিন মুসলমান, তো আপনার মাথায় আসলে ঢুকবে না সেগুলা, পড়াশোনা আপনার মাথায় ঢোকার কথা না। তারপরেও চেষ্টা করবেন ভাই। হুম আমি টাকা দিব, দরকার হলে আপনার বিকাশ নাম্বার আমাকে দেন, আমি আপনাকে টাকা পাঠিয়ে দিচ্ছি আদর্শলিপি কেনার। মুখস্থ করবেন, মুখস্থ করে কালকে এসে শুদ্ধ বানানে আমাকে একটা গালি দিয়ে যায়, ঠিক আছে? তাহলে আমি খুশি হব যে যাক অন্তত এই মাহবুব আলম ভদ্রলোক, যে একটা শুদ্ধ ভাষায় গালিও দিতে পারে না, শুদ্ধ বানানে হুমকিও দিতে পারে না, সে অন্তত একটা শুদ্ধ বানানে একটা হুমকি পর্যন্ত দিতে পেরেছে। তাহলে আমি খুশি হব, এটাতে আমি আসলে খুশি হব। যাক, একটা অশিক্ষিতকে আমি অন্তত শুদ্ধ বানানে লিখতে শিখিয়েছি, এটুকু পর্যন্ত আমি বলতে পারবো, ঠিক আছে? তো যাই হোক, এখন অন্য মন্তব্যগুলো পড়ি। একজন লিখেছেন, রাত বিন মুসা লিখেছেন, ভাই আপনি এখন জার্মানিতে কি পেশায় আছেন? আমি একটা সায়েন্টিফিক রিসার্চ সেন্টারে চাকরি করি এবং সেখানে আমি সায়েন্টিফিক কম্পিউটিং এ আছি। সেখানে আমার কাজ হচ্ছে খুবই ক্রিটিক্যাল কাজ, সেটা হচ্ছে প্রোগ্রামিং এর কাজ। সেই কাজ করি। সেটা হচ্ছে একটা পাবলিক ফান্ডেড অফিস, মানে পাবলিকের ট্যাক্সের টাকায় আমাদের অফিস চলে এবং সেটা অনেক ভালো অফিস, অনেক নামকরা অফিস, অনেক বিখ্যাত অফিস এবং সেখানে আমি চাকরি করি, সেখানে ভালোই চাকরি করি। আমার চাকরি এখন এক্সটেন্ড করা হয়েছে এবং আমাকে প্রমোশনও দেওয়া হয়েছে। আগামী বছর হয়তো আমি সেখানে পার্মানেন্ট হয়ে যাব। এখনই পার্মানেন্ট হওয়ার জন্য আমি অ্যাপ্লাই করছি না, আগামী বছর হয়তো পার্মানেন্ট হয়ে যাব। কিছুদিন অপেক্ষা করতে হবে। আহ, নিয়ম অনুসারে যদি আমি আমার যে প্রজেক্ট, সেই প্রজেক্টগুলো যদি ঠিকঠাক মতো করতে পারি তাহলে আমাকে পার্মানেন্ট করে নেওয়ার কথা। সাজল মোহন লিখেছেন, ভাই মোমিনদের লজ্জা শরম আল্লাহ দেয় নাই। ঠিকই বলেছেন ভাই। মানে এদের এত লজ্জা দেই, মানে এত লজ্জা দেই যে দেখেন গতকাল এক এক আরেকটা এদের মধ্যে আরেকটা উজবুক আছে, সে সে লিখেছে ক্যাথলিক দেবী, ক্যাথলিক ধর্ম এবং ক্যাথলিক দেবী। মানে বিশ্বাস করবেন না, আমি হাসতে 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 চেয়ার থেকে পড়ে যাচ্ছিলাম। লিখেছে কি যেন, ক্যাথলিক দেবী, ক্যাথলিক ধর্ম। ক্যাথলিক দেবী হচ্ছে থেমিস হচ্ছে ক্যাথলিক দেবী। হুম তারপরে কি গ্রিক পুরাণ মানে কি? গ্রিক পুরাণ মানে হচ্ছে প্রাচীন ক্যাথলিক ধর্মগ্রন্থ। মানে হাসতে 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 আমি চেয়ার থেকে পড়ে যাচ্ছিলাম। মানে এত অশিক্ষিত কিভাবে হয়? এক এক একটা আবার ওই ছেলে আবার লিখেছে যে আলোর গতির সাথে নাকি পাল্লা দিতে মানুষ এখন পাল্লা দিচ্ছে। মানে এত স্টুপিড কিভাবে হয়? একটা মেট্রিক পরীক্ষা যে দিয়েছে, সে যে সাধারণ বিজ্ঞান বইটা পড়েছে, সেখানে যে ম্যাট্রিক পরীক্ষা না ইন্টার পরীক্ষা, ইন্টারে আমি আমার ঠিক খেয়াল নেই কোন, তো আমার ধারণা ম্যাট্রিক পরীক্ষাতেই ম্যাট্রিক সিলেবাসে এটা থাকার কথা। আমার এখন অনেক বছর আগের কথা, তো আমার এখন মনে নেই ঠিক। আমার ধারণা ম্যাট্রিকেই থাকার কথা যে আইনস্টাইনের সূত্র আপেক্ষিক তত্ত্ব, ই ইজ ইকুয়াল টু এমসি স্কয়ার, এই ই ইজ ইকুয়াল টু এমসি স্কয়ার যে পড়েছে, সে যদি বলে যে মানুষ এখন আলোর গতির সাথে পাল্লা দিচ্ছে, আলোর গতির সাথে পাল্লা দেওয়া সম্ভব না। আলোর গতিতে কিছু একটা চললে সেটার ভর
অসীম হয়ে যায়। খুব সাধারণ মানে জিনিস, একদম মানে বেসিক, এটা হচ্ছে বিজ্ঞানের অত্যন্ত বেসিক একটা জিনিস যে আলোর গতিতে চলা সম্ভব না। আলোর গতি হচ্ছে একটা, আলোর গতির চেয়ে বেশি গতিতে চলে এখন কিছু কণার কথা এখন বলা হচ্ছে, নিউট্রনের কথা বলা হচ্ছে, কিন্তু সেটা যেই গবেষণাপত্র দেয়া হয়েছিল সেই গবেষণাপত্রে আবার ভুল প্রমাণিত হয়েছে, সেগুলো নিয়ে অনেক গন্ডগোল চলতেছে। যাই হোক, আলোর চেয়ে দ্রুতগতি সম্পন্ন কোনো কণা পাওয়া পাওয়া যাচ্ছে, সেগুলো নিয়ে সেটা হচ্ছে পরের কথা। কিন্তু মানুষ আলোর গতির সাথে পাল্লা দিচ্ছে। হাসতে হাসতে আমি মানে 5 মিনিট হাসলাম এবং বললাম যে কত স্টুপিড হলে মানুষ, মানে এরা হচ্ছে গিয়ে বাংলাদেশে এদের কি মনে করা হবে যে এরা হচ্ছে জ্ঞানী পণ্ডিত। হাজার হাজার লাইক, ফারাবী শফিউর রহমানেরও লাইক ছিল হাজার হাজার লাইক। মানে আমার মজা লাগে, হাসি পায় যে বাংলাদেশের মানুষের অবস্থাটা কোথায়, শিক্ষার অবস্থাটা কোথায়। এদেরকে, এরা হচ্ছে এই যে যেমন ধরেন জাকির নায়েককে মানুষ মনে করে জ্ঞানী ব্যক্তি, হুম, এবং স্টিফেন হকিংকে মনে করে মূর্খ। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মানুষের স্ট্যান্ডার্ডে জাকির নায়েক হচ্ছে জ্ঞানী এবং স্টিফেন হকিং হচ্ছে বা ডক্টর রিচার্ড ডকিন্স হচ্ছে, এরা হচ্ছে মূর্খ, ছাগল পাগল। আর জাকির নায়েক, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এরা হচ্ছে বিশাল জ্ঞানী। এই হচ্ছে বাঙালির স্ট্যান্ডার্ড, জ্ঞানের স্ট্যান্ডার্ড হচ্ছে এইটা। হ্যাঁ, আর এদের জ্ঞানের স্ট্যান্ডার্ডে তো এই সমস্ত ছেলেপেলে কি মানুষ মানে জ্ঞানী মনে করবে বা এই সমস্ত ছেলেপেলের কথা শুনবে? মানে খুব অবাকও লাগে, আবার মাঝে মাঝে দুঃখও লাগে যে কি কি অবস্থা, বাংলাদেশের মানুষের কি অবস্থা। তাসনিম তামান্না লিখেছেন, আপনি কেমন শিক্ষিত হলেন কিভাবে? আমি শিক্ষিত হয়েছি যে একাডেমিক শিক্ষা, যে সেই শিক্ষায় শিক্ষিত হওয়ার চেয়ে আমি মনে করেছি যে আমি জ্ঞান অর্জন করব। আমার ছোটবেলা থেকে আমার নেশা ছিল বই পড়া। আমি, মানুষ বই পড়তো, আমি লাইব্রেরি পড়ে ফেলতাম। আমি এক একটা লাইব্রেরিতে গিয়ে লাইব্রেরি শেষ করে ফেলতাম। আমার জীবনের অন্যতম প্রধান লক্ষ্য ছিল বই পড়া। কিভাবে আরো বই পড়া যায়, কিভাবে আরো বই পড়তে পারবো। এই ছোটবেলা থেকে আমার এই যে এই রোগ ছিল, একটা ভয়ঙ্কর একটা ইয়ে, মানে ব্যাপার ছিল আমার ভিতরে। আমি বই না পড়তে পারলে আমার মনে হতো যে আমি ভাত খাওয়ার সময় বই পড়তাম, টিভি দেখতে দেখতে বই পড়তাম, রাত্রে ঘুমানোর আগে বই পড়তাম এবং মাঝে মাঝে ঘুমাতামই না। 7 দিন ধরে আমি বই পড়ে গেছি, কিন্তু আমি ঘুমাইনি 7 দিন ধরে, এরকমও হয়েছে অনেকদিন। আমার স্কুলের বইয়ের ভিতরে আমি বই নিয়ে পড়তাম, এই নানা ধরনের বই পড়তাম। এই বইগুলো পড়তে 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 আমি নানা বিদেশি লেখকদের বই পড়েছি, নানা দর্শনের বই পড়েছি, বিজ্ঞানের বই পড়েছি। সেগুলো পড়তে পড়তে আমি অনেক কিছু, আমার কাছে পৃথিবীটা খুলে গেছে। পৃথিবী, বিশ্বটা, বিশ্ব বিশ্বটার অনেকগুলো জানালা খুলে গেছে। অনেক কিছু আমি দেখতে পেয়েছি, অনেক কিছু আমি বুঝতে পেরেছি। ইতিহাস আমি পড়েছি ভালো করে, আমি দর্শন পড়েছি ভালো করে। ছোটবেলা থেকে আমি এগুলা পড়ছি। ছোটবেলা আমার বয়সে, সেই সময়ে আমার বয়সী ছেলেপেলেরা সেই বইগুলো পড়তো না, সেই বইগুলোর নামও কখনো শোনেনি। আমি তখন সেই বইগুলো পড়ে ফেলেছি। এই পড়ে ফেলার কারণে আমি এখন, আমি যে ইউরোপে এসেছি, ইউরোপে যে বুদ্ধিজীবী তাদের সাথে পর্যন্ত আমি কথাবার্তা বলতে পারি, অন্তত কথাবার্তা চালাতে পারি। হুম, আহ, তাদের সাথে আমি তর্ক বিতর্ক করতে পারি। যেমন ধরেন বিভিন্ন দার্শনিকের সাথে আমার কথা হয়েছে, বিভিন্ন বিজ্ঞানীর সাথে আমার কথা হয়েছে। আমি বড় বড় অনেকগুলো কনফারেন্সে যোগ দিয়েছি, সেখানে অনেক বড় বড় বিজ্ঞানীর সাথে আমার দেখা হয়েছে, অনেক বড় বড় দার্শনিকের সাথে কথা হয়েছে, অনেক বড় বড় সাহিত্যিকের সাথে কথা হয়েছে। আপনি যদি চান তাহলে আমার ফেসবুক প্রোফাইলে ছবিগুলো ঘেটে দেখতে পারেন, সেখানে আপনি অনেকের ছবি পাবেন, অনেকের সাথে আমার ছবি পাবেন। সেখানে অনেক বড় বড় বিশ্ববিখ্যাত দার্শনিকদের সাথে আমার ছবি দেখবেন। তাদের সাথে আমি বিভিন্ন বিষয় নিয়ে তর্ক করেছি, আলাপ করেছি, আবার তাদের ভুল ধরার চেষ্টা করেছি। এইটুক, মানে এইটুক পর্যন্ত আমি করতে পেরেছি। কিন্তু বাংলাদেশের একটা সাধারণ ছেলে কখনো এই পর্যন্ত পৌঁছাতেই পারবে না। তাদের সামনে তাদের সেমিনারে মানে ঢোকারই সুযোগ পাবে না। হুম,
আমি যে যে জায়গায় গিয়েছি সেখানে তো বাংলাদেশের একটা সাধারণ মানের ছেলে ঢুকতেই পারবে না। ঠিক আছে? এখন এই জিনিসগুলা তো নিজের করতে হয়েছে, নিজের পরিশ্রম করে করতে হয়েছে। আমি তো জ্ঞান অর্জন করেছি, বই পড়েছি, সেগুলো আমার নিজের পরিশ্রম। আমাকে কেউ মানে ওহী নাজিল করে নাই আমার মাথার উপরে। আমি কষ্ট করেছি, বই পড়েছি, বই পড়ে জেনেছি। আমার মনে প্রশ্ন ছিল অনেক, সেই প্রশ্নগুলো উত্তর খোঁজার জন্য আমার অনেক পড়তে হয়েছে। হুম। তো আমার আহ, জীবন কেটেছে, জীবনের অনেক অংশ, বড় অংশ কেটেছে শুধু বই পড়ে। ঠিক আছে? তো বই পড়ে পড়ে আমি অনেক কিছু জেনেছি, অনেক কিছু বুঝতে পেরেছি। অনেক যে রিজন জিনিসটা কি, যুক্তি জিনিসটা আসলে কি, যুক্তি কিভাবে ডেভেলপ করতে হয়, এই জিনিসগুলো মানে না জানলে তো, আপনি না পড়লে তো আপনি বুঝতে পারবেন না। ঠিক আছে? তারপরে যেমন ধরেন যেমন ধরেন বাংলাদেশি, যেমন ধরেন ডক্টর হুমায়ুন আজাদ ছিলেন। ডক্টর হুমায়ুন আজাদের সাথে আমার কথা হয়েছে কয়েকবারই দেখা হয়েছে, কথা হয়েছে। তার সাথে আমি কথা বলেছি। তারপরে ডক্টর রিচার্ড ডকিন্সের সাথে আমার কথা হয়েছে। তারপরে আয়ন হিরসি আলীর সাথে আমার কথা হয়েছে। আয়ন হিরসি আলী যখন বক্তব্য দিচ্ছিলেন তখন আমার নামও বলেছেন, যে এই যে আমাদের এই সেমিনারে উপস্থিত আছে বাংলাদেশের ব্লগার সাইফ মহিউদ্দিন। তারপর আমি দূর থেকে বলি, না আমার নাম তো সাইফ না, আমার নাম আসিফ, আপনি ভুল বলতেছেন। তারপরে সে বলতেছে, ও আহ, তাহলে দেখেন যে আমি আমি কোন কোন জায়গায় গিয়েছি, কোন কোন কার কার সাথে কথা বলেছি। আমি যদি এখন আমি বুঝি যে ইউরোপের স্ট্যান্ডার্ড, পড়ালেখার স্ট্যান্ডার্ড আর বাংলাদেশের পড়ালেখার স্ট্যান্ডার্ড তো একরকম না। এটাতে আকাশ পাতাল পার্থক্য আছে, এটা আমি বুঝি। যে বাংলাদেশে যে এই ছেলেগুলো যে এই সমস্ত হাবিজাবি লিখছে, এটা এটার জন্য আমি তাদেরকে একেবারে দোষ দেই না। আমি বুঝি যে তাদের যে সীমাবদ্ধতা কোনখানে, সেটা আমি বুঝি, সেটা আমি অনুভব করি, এবং সেটার জন্য আমি আহ, তাদের জন্য আমার খারাপও লাগে। যে বাংলাদেশের একটা ছেলে এখন লিখতেছে মানুষ আলোর গতির সাথে পাল্লা দিচ্ছে, বা ক্যাথলিক দেবী থেমিস, এটা লিখতেছে। কারণ এটা লিখতেছে কারণ হচ্ছে সে এই জিনিসটা জানে না, সে এই জিনিসটা কখনো পড়ে নেই, বা এই জিনিস সম্পর্কে তার কোনো আইডিয়া নেই, কোনো জ্ঞান নেই। কোনো আইডিয়া ছাড়াই সে লিখতে বসে গেছে এবং পণ্ডিত হয়ে গেছে। এখন এটার তো তার দোষ না। সে যদি ধরেন ইউরোপের কোনো ধরেন বার্লিনের হামবোল্ট ইউনিভার্সিটিতে যদি সে পড়তো, দর্শন বিষয় পড়তো, সেখানে পড়ালেখা করেছে, কার্ল মার্কসের মতো দার্শনিক সেখানে পড়ালেখা করেছে। পৃথিবীর সবচেয়ে বড় বড় দার্শনিকরা সেখানে পড়ালেখা করেছে, এবং সেই বইগুলো আছে, তাদের লেখা বইগুলো সেখানে আছে। সেই বইগুলো যদি সে পড়তো তাহলে তো সে লিখতো না এরকম এরকম একটা হাস্যকর কথা, তো সে লিখতো না যে ক্যাথলিক দেবী থেমিস। আরো যে কত কিছু দেখবো, যাই হোক। আর হাসাহাসি করা ঠিক না, এত এই যে মূর্খদেরকে নিয়ে এত হাসাহাসি করা ঠিক না। এখন এই ছেলে পেলে গুলো এগুলো লিখছে কারণ হচ্ছে এদের শিক্ষার অভাব, এরা জানে না। এদের এদের যথেষ্ট পরিমাণ শিক্ষা নাই, এদের যথেষ্ট পরিমাণ সুযোগ নাই, এরা যথেষ্ট পরিমাণ বই পড়ে নাই। যথেষ্ট পরিমাণ কি, এরা সাধারণ কোনো বই পড়ে নাই। সাধারণ বিজ্ঞান বইটা পড়লেও, ক্লাস 10-এর সাধারণ বিজ্ঞান বইটা পড়লেও জানা যায় যে আলোর গতির সাথে পাল্লা দেয়া মানুষের পক্ষে এখনো অনেক অনেক দূরের ব্যাপার। এটা এখন সম্ভবই না। মনে হয় সায়েন্স ফিকশন টিকশন পড়ে এই ছেলেরা লেখে। জাফর ইকবালের সায়েন্স ফিকশনে পড়েছে যে আলোর গতির সাথে পাল্লা দিচ্ছে, সেটা দেখে ভেবেছে যে এটা তো বিজ্ঞান, নিশ্চয়ই এটাই বিজ্ঞান। তো এটা তো বিজ্ঞান না, সায়েন্স ফিকশন এক জিনিস আর সায়েন্স আরেক জিনিস। সায়েন্স ফিকশনে অনেক কিছু লেখা থাকে, অনেক আজগুবি কাল্পনিক বিষয় লেখা থাকে। আর সায়েন্স ফিকশন যদি পড়তেই হয়, ভালো সায়েন্স ফিকশন পড়া উচিত। আইজাক আসিমভের সায়েন্স ফিকশন পড়তে পারে, বা অন্যান্য যে আহ, ইউরোপিয়ান যে সায়েন্স ফিকশন লেখকরা আছে তাদের সায়েন্স ফিকশন পড়তে পারে। মোহাম্মদ জাফর ইকবাল তো একদম শিশু কিশোরদের জন্য, বাচ্চাদের জন্য। রজত চন্দ্র লিখেছেন, অশিক্ষিতদের এখন আত্মবিশ্বাস ও সাহস দুই বেশি। হ্যাঁ ভাই, এটা ঠিক বলেছেন যে একজন
খুবই অসাধারণ একটা কথা বলেছেন যে অশিক্ষিত মূর্খদের আত্মবিশ্বাসও বেশি থাকে, সাহসও বেশি থাকে। বার্টন রাসেলই বলেছিলেন যে একজন ইন্টেলিজেন্ট মানুষ সবসময় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে, কিন্তু অশিক্ষিত মূর্খদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে না। সেটাই হচ্ছে সমস্যা। অনুপম দত্ত লিখেছেন, আসিফ ভাই, মুমিনরা আছে বলেই দেশে এত অরাজকতার পরেও একটু মন খুলে হাসতে পারি। আপনিও কি তাই মনে করেন না? হ্যাঁ ভাই, আমি এই বিষয়ে আপনার সাথে একমত, কিন্তু দেখেন বিষয়টা অমানবিক হয়ে যায়। তাদেরকে নিয়ে এত হাসাহাসি করাটা একটু অমানবিক হয়ে যায়। মানে আগে একটু আগেও বলেছি, এখনো আবার বলছি যে তারা তো আসলে পরিস্থিতির শিকার। তাদের, আমাদের বাংলাদেশের যে শিক্ষা কাঠামো, শিক্ষা ব্যবস্থা, একটা ভালো লাইব্রেরি নাই, কিছু ভালো বই নাই। তো এরা কি করবে? এই ছেলেপেলেরা কি পড়বে বলেন? এরা লিখবে ক্যাথলিক দেবী থেমিস। কপাল, আমার কপাল, আমার কপালে যদি একটা বাঁশ দিয়ে বাড়ি মারতো তাও হতো। ক্যাথলিকদের ক্যাথলিকদের দেবী থেমিস। গ্রিক পুরাণ হচ্ছে ক্যাথলিক ধর্মগ্রন্থ। উফ, তো কি বলবো বলেন? হাসাহাসিও করা ঠিক না এদেরকে নিয়ে, কিন্তু এটাও এটাও ঠিক যে হাসি আসে এত মানে প্রবলেমের মধ্যেও এদেরকে দেখে বিনোদন পাই। কিন্তু তারপরে কথা হচ্ছে এদেরকে নিয়েই আমাদের সমাজ, এদেরকে আমাদের শিক্ষিত করে তুলতে হবে, চেষ্টা করতে হবে অন্তত। এরা হবে না, এরা হুমকি দিবে, হুমকি ধামকি দিবে। এরা তো শিক্ষিত হওয়ার ইচ্ছা তো এদের নাই, এরা তো শিক্ষিত হতে চায় না। হুম। এরা তো এমন না যে এদেরকে আপনি একটা জিনিস বোঝালেন যে বাবা দেখো, আলোর গতির সাথে মানুষ এখনই পাল্লা দিচ্ছে না, এটা এখন পর্যন্ত সম্ভব না। আহ, আহ, ভর অসীম হয়ে যায় তাতে, আলোর গতিতে কিছু চললে ভর অসীম হয়ে যায়। সেই বোকা ছেলেটা আবার লিখেছে যে 3 বছরে 5,000 আলোকবর্ষ পার হয়েছে। হ্যাঁ, কি যেন একটা গল্প লিখেছে, 3 বছরে 5,000 আলোকবর্ষ পার হয়েছে। আলোর গতিতে চলে 3 বছরে 5,000 আলোকবর্ষ পার হয়েছে। মানে কপালে একটা বাড়ি মারেন ভাই, একটা ধারাম করে একটা বাড়ি মারেন। আলোর গতি মানে আলোকবর্ষটা কি? হ্যাঁ, সে লিখেছে 3 বছরে 5,000 আলোকবর্ষ আলোর গতিতে গিয়ে পার করেছে। আলোকবর্ষ মানেই হচ্ছে আলো 1 বছরে যে যতটুকু দূরত্ব যায়, হ্যাঁ, সেটাকে বলে। আগে তো বেসিক জিনিসটা বুঝতে হবে, আলোকবর্ষ কাকে বলে। আলোকবর্ষ হচ্ছে 1 বছরে আলো যতদূর যায়, সেটা সেই ইউনিটটা। এখন 5,000 বছর, 5,000 আলোকবর্ষ মানে হচ্ছে 5,000 বছরে আলো যতটুকু যায়। হুম। এখন আলোর গতিতে চললে তো 5,000 বছরই লাগবে সেটুকু যেতে, তাই না? মানে একটা সাধারণ গণিত করেন, একটা ক্লাস 2-3 যেতে যে পড়ে সেও এটা বুঝবে যে 5,000 বছর, 5,000 আলোকবর্ষ মানে হচ্ছে 5,000 বছরে আলোর গতিতে চললে যতটুকু যাওয়া যায় ততটুকু হচ্ছে, ততটুকু দূরত্বকে বলা হয় 5,000 আলোকবর্ষ। ঠিক আছে? এখন 5,000 আলোকবর্ষ কি আলোর গতিতে গিয়ে 3 বছরে যাওয়া যায় বলেন? মানে এটা, মানে স্টুপিডিটির একটা সীমা থাকতে হয়, একটা লিমিট থাকতে হয়। 5,000 আলোকবর্ষ যেতে তো 5,000 আলোর গতিতে, 5,000 আলোকবর্ষ যেতে তো 5,000 বছর লাগবে, তাই না? মানে কতটুকু স্টুপিড হলে যে মানুষ এইসব লিখতে পারে, এবং এই সমস্ত আবার আমার ফেসবুক স্ট্যাটাসের নিচে আবার এগুলার, এই গাধাগুলার লেখা এসে মানুষ পোস্ট করে, এই আজকে এই অমুকে এটা লিখেছে, আমার আজকে তমুকে নাস্তিকদের দাঁত ভাঙা জবাব, নাস্তিকদের একদম দাঁত ভেঙে একদম চুরমার করে দিয়েছে। আমি মাঝে মাঝে পড়ি আর হাসি, হা হা করে হাসি। কি 5,000 আলোকবর্ষ আলোর গতিতে 3 বছরে পাড়ি দিয়েছে। মানে 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 হাসতে হাসতে আর কি বলবো ভাই। এবং মানে মূর্খ মুসলমানদের
একটা মানুষের মাথায় এতটুকু ঘিলু নাই যে জিজ্ঞেস করবে যে ভাই 5,000 আলোকবর্ষ মানে কি? আলোকবর্ষ মানে আলোক, এক বছরে আলো যতদূর যায়, তাহলে 5,000 আলোকবর্ষ মানে হচ্ছে 5,000 বছরে আলো যতটুকু গেছে, হুম, মানে সে দূরত্বটা, সেটা 3 বছরে আলোর গতিতে চলে যায় কিভাবে? কিভাবে সম্ভব বলেন? আচ্ছা, কানিজ ফাতেমা লিখেছেন, আপনাকে দেখতে ক্লাসের ফার্স্ট বয়ের মতো শান্তশিষ্ট ভদ্র বাচ্চা লাগছে, যদি আপনি লেজ বিশিষ্ট আচিপ চেয়ার। ধন্যবাদ ম্যাডাম, আপনাকেও, আপনিও ম্যাডাম। তারপরে আমার চোখে একটু সমস্যা, আমার চোখে একটু এলার্জি হয়েছে, এই কারণে চোখ তাকাতে পারছি না ঠিক মতো ভালো করে। যাই হোক, আর চেহারা একটু ফুলে গেছে, এলার্জি হলে আমার চেহারা ফুলে যায়। আহ আচ্ছা, অন্য মন্তব্যগুলো পড়ি। প্রকৃতি কিভাবে এত সুন্দর করে প্রতিটি প্রাণীর নারী পুরুষ সৃষ্টি করে দিয়েছে সঠিক বিন্যাস মাপ দিয়ে, যার ধারাবাহিকতা জীবকে বজায় রাখতে হবে। সাদেক রিটন লিখেছেন, ভাই আপনি একদম ভুল জানেন, প্রতিটা প্রাণীর নারী পুরুষ নাই। আপনি যে জিনিসটা জানেন একেবারে ভুল জানেন। হুম, আপনি একটু যদি গুগল সার্চ করতে পারেন, গুগল সার্চ করে আপনি সেখানে লিখবেন, হুম, ইংরেজিতে লিখবেন কোন কোন প্রাণীর নারী পুরুষ নাই, একটাই, হ্যাঁ, সেটা একটু লেখেন ভাই। মানে গুগলে গিয়ে একটু যদি ইংরেজি পারেন একটু লেখেন, আর যদি ইংরেজি না পারেন আমাকে জিজ্ঞেস করেন, আমি সেটা বলে দিব, ইংরেজিতে ট্রান্সলেট করে দিব, আপনি সেটা একটু গুগলে সার্চ করেন, আল্লাহর দোহাই লাগে, আপনি এখন একটু সার্চ করেন, সার্চ করে দেখেন। হুম, অনেক প্রাণী এরকম আছে, ছিল, যাদের কোনো নারী পুরুষ নাই। হুম, তাদেরকে বলা হয় ইউনিসেক্স, তাদেরকে বলা হয়, আপনাকে আমি দেখাচ্ছি, আচ্ছা দাঁড়ান, আমি আপনাকে, আচ্ছা আপনার আমি যে এই লাইভটা শেষ হওয়ার পরে আমি আপনাকে লিংক দিয়ে দিব নে। আচ্ছা, আমি এখনই কমেন্টে লিংক দিয়ে দিচ্ছি, আপনি যদি আহ, উপস্থিত থাকেন তাহলে এই লিংকে একটু গিয়ে, আমি উইকিপিডিয়ার একটা লিংক দিয়ে দিয়েছি, হুম, সেখানে আপনি গিয়ে দেখেন এই প্রাণীটার নারী পুরুষ আছে কি নাই, আপনি ভালো করে পড়ে দেখেন, যদি ইংরেজি পড়তে পারেন তাহলে পড়ে দেখেন। এরকম অসংখ্য প্রাণী আছে, ছিল, যাদের কোনো নারী পুরুষের বিভাজন নেই, হুম, যাদের মধ্যে অ্যামিবা, অ্যামিবার কথা যদি আপনি ধরেন, অ্যামিবার কোনো নারী পুরুষ নাই। হ্যাঁ, অ্যামিবা হচ্ছে একদম বেসিক বেসিক প্রাণী। সেইখান থেকে বিবর্তনের মাধ্যমে কিভাবে জীব বৈচিত্র্য হয়েছে, সেই জিনিসটা জানতে হলে আপনার জীববিজ্ঞান পড়তে হবে, সেটা অনেক বড় একটা বিষয়। সেই জিনিসটা নিয়ে মুক্তমনা.com ওয়েবসাইটে বিবর্তনবাদের উপরে খুব চমৎকার কিছু লেখা আছে। আহ, বন্যা আহমেদের, আমাদের যে বন্যা আপার একটা খুব ভালো বই আছে বিবর্তনের পথ ধরে। বইটা যদি আপনি পড়েন, ভাই পড়েন, পড়তে তো ভাই পয়সা লাগবে না, বা কয়েক 100 টাকা খরচ করে একটা বই কিনবেন, বা 200 টাকাই হবে দাম, পড়েন, জানেন। হ্যাঁ, ধরলাম আপনি বিবর্তনবাদ আপনার বিশ্বাস হয় না বা আপনি মানেন না, তো পড়তে তো সমস্যা নেই ভাই, পড়েন। আমরা ভাই সারাদিন কোরআন হাদিস পড়ি, নাস্তিক আমরা যারা, বিশ্বাস করবেন কিনা জানি না, আমার এক একটা নাস্তিককে দেখেন গিয়ে, এক একটা নাস্তিকের প্রোফাইলে ঢুকে দেখেন, ডেইলি কোরআন হাদিস পড়বে তারা, নিয়ম করে কোরআন হাদিস পড়বে, এবং কোরআন হাদিস পড়ে সেটাকে নিয়ে একটা ঠাট্টা মশকরা করবে বা সেটা নিয়ে একটা কিছু লিখবে। হ্যাঁ, একটা মানে সমালোচনা করার জন্য সেই জিনিসটা নিয়ে লিখবে, খুব কড়া কড়া জিনিস লিখবে। কোরআন হাদিসের এমন কোন চিপা চাপা নাই যে নাস্তিকরা পড়ে নাই। হ্যাঁ, সব চিপা চাপা একদম ফাতা ফাতা করে ফেলছে নাস্তিকরা। কোরআনের এমন কোন অনুবাদ নাই, এমন কোন অনুবাদক নাই, যার এমন কোন তফসির নাই, এমন কোন হাদিস নাই যেগুলো নাস্তিকরা পড়ে না, ডেইলি পড়ে, ডেইলি ডেইলি পড়ে। কারণ এই যে ফেসবুকে তো লিখতে হবে এগুলো নিয়ে। হ্যাঁ, তো দেখেন নাস্তিকরা খাটাখাটনি করে, পরিশ্রম করে, পরিশ্রম করে জানে, জেনে সেগুলো নিয়ে লেখে। আর আপনারা বিবর্তনবাদ কি সেটাই বোঝেন না। মানে অন্তত বিবর্তনবাদের সমালোচনা করতে হলেও তো বিবর্তনবাদ একটু আইডিয়া থাকতে হবে, বিবর্তনবাদটা আসলে কি, এটা কি
মাথায় দেয় নাকি খায় নাকি মাথায় দেয়, সেইটুকু পর্যন্ত আপনারা জানেন না। দেখেন আপনাদের লেভেলটা কোথায় দেখেন। হুম। আপনারা কেন নাস্তিকদের সাথে নাস্তিকদের সাথে যুক্তিতে আপনারা পারেন না, সেটার একটা প্রধান কারণ হচ্ছে আপনারা পড়েন না, আপনারা কিছু পড়েন না। আপনারা বিবর্তনবাদ সম্পর্কে কখনোই কিছু জানেন না। আপনারা মনে করেন বিবর্তনবাদ মানে হচ্ছে বান্দর দিয়া মানুষ আইছে। কিন্তু ভাই, বান্দর থেকে মানুষ এসে এটা বিবর্তনবাদের কোথাও বলা নাই, কোথাও নাই। এটা হচ্ছে একদম সমস্ত মুমিন মুসলমান সবচেয়ে আগে যে জিনিসটা শোনে এই হুজুরদের থেকে, এলাকার হুজুরদের থেকে, যে বিবর্তনবাদ মানে হচ্ছে বান্দর দিয়ে মানুষ এসে। একেবারেই ভুল কথা। বিবর্তনবাদের কোথাও এরকম কোথাও কিছু নাই। বিবর্তনবাদ বলছে বানর, শিম্পাঞ্জি, ওরাংওটাং এই সমস্ত প্রাণীর একটা কমন এনসেস্টর আছে। এনসেস্টর মানে হচ্ছে পূর্বপুরুষ। সেইখান থেকে বিবর্তনের মাধ্যমে একটা সেক্টর গিয়েছে মানুষের দিকে, এক একটা সেক্টর এক এক দিকে গিয়েছে। এই যে আমার যে হাত, হাত যে আমি মুট করতে পারি, এটা আমি অনেক বছর আগে আমি যে প্রাণীটা ছিলাম, সেই প্রাণীটা এতটা মুট করতে পারতো না। সেটাও আমার মতোই ছিল, কিন্তু হাতটা এইভাবে মুট করতে পারতো না। ধীরে ধীরে হাত মুট করা মানুষ শিখেছে পরিস্থিতির কারণে, শিকার খোঁজার কারণে। মানুষের চেহারায় পরিবর্তন হয়েছে, মানুষের আকৃতিতে পরিবর্তন হয়েছে। এই যে আমি এখন ইউরোপে এসেছি, এখন আমার চামড়া আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে। আপনি যদি সৌদি আরবে যান বা আপনি যদি মানে আফ্রিকাতে যান, তাহলে আপনার চামড়া আস্তে আস্তে কালো হতে থাকবে। এটা পরিবেশের সাথে মানুষের চেহারার, মানুষের খাদ্য, যে জিনিস আপনি খাবেন সেটার উপরে নির্ভর করবে আপনার পাকস্থলীর গঠন কিরকম হবে। আপনার কয়েকটা প্রজন্ম পরে আপনার পাকস্থলীর গঠন পরিবর্তিত হয়ে যাবে, কিছুটা পরিবর্তিত হবে। আপনার যে রসগুলো নিঃসরণ হয় আপনার পাকস্থলীতে, সেই রসগুলো অন্য ধরনের খাবার খেলে সেগুলো পরিবর্তন হতে থাকবে। হ্যাঁ, আপনার চোয়ালের গড়ন পরিবর্তন হতে থাকবে, কয়েক প্রজন্মেই এই পরিবর্তনগুলো হয়। এই বিবর্তনবাদ সম্পর্কে পড়েন, বিবর্তনবাদ সম্পর্কে পড়ে তারপর জানেন। না জানলে তো মূর্খের মতো কথা বললে তো মানে, আর আপনাদের সাথে আলোচনা করতে গেলে আমরা হাসাহাসি করি। রাজীব সাহা লিখেছেন, আসিফ ভাই 12 বছর পর বাংলাদেশ গেছিলাম, পরিবর্তন বলতে শুধু জিনিসপত্রের দাম বেড়েছে, আর কিছু হয়নি। আমার তো মনে হয় আরো কিছু পরিবর্তন হয়েছে, যেমন জ্যাম বেড়েছে, রাস্তায় জ্যাম বেড়েছে, আম, মানুষ আরো দুর্নীতিবাজ হয়েছে, আরো ধর্মান্ধ হয়েছে, আরো অশিক্ষিত, অসভ্য হয়েছে, এগুলো আমার মনে হয়। সুমন্ত মহন্ত লিখেছেন, আলো নিয়ে একটো পড়াশোনা আপনারও দরকার। ভাই সুমন্ত মহন্ত ভাই, আপনি বানানটা ভাই একটু, আপনি যদি একটু দয়া করে বানানটা আদর্শলিপি একটা কিনে একটু পড়েন। একটো মানে কি? একটো, আপনি কি মুরাদ টাকলা? আহ, আপনার মুরাদ টাকলা মানে কি বোঝেন নিশ্চয়ই। আপনি সম্ভবত মুরাদ টাকলা। কি লিখেছেন? আলো নিয়ে একটো পড়াশোনা। একটো আবার কি ভাই? একটু। হুম, মানে একটা আদর্শ লিপি কিনে কিভাবে উচ্চারণ লিখতে হয় সেটা একটু পড়বেন। হ্যাঁ, কোনটার উচ্চারণ কি, মানে শিক্ষা গ্রহণ করতে তো পয়সা লাগে না। হ্যাঁ, শিক্ষা গ্রহণ করা দরকার আছে, একটু পড়ালেখা করে একটু লিখবেন। আর আলো নিয়ে আমার পড়ালেখা করা দরকার কি দরকার না? হ্যাঁ, আমার তো সব বিষয় নিয়ে পড়ালেখা করা দরকার। পৃথিবীর অনেক বিষয় আছে যেগুলো সম্পর্কে আমি ভালোভাবে জানি না, অনেক ভালো জানি না, আমি কোনো বিশেষজ্ঞ না। বিজ্ঞান বিষয়ের কোনো বিষয়ে, স্পেসিফিক বিষয়ের উপরে আমি তো বিশেষজ্ঞ না, আমি তো সেই দাবি করিও নাই যে আমি আলো বিষয়ে একজন বিশেষজ্ঞ, বিশেষজ্ঞ মতামত দিচ্ছি। কিন্তু এটা বুঝতে তো মানে বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নাই যে 5,000 আলোকবর্ষ যেতে আলোর গতিতে কেউ 3 বছরে চলে যেতে পারে। এটা তো বোঝার জন্য সায়েন্টিস্ট হওয়ারও দরকার নেই। এটার জন্য একটু কমন সেন্স দরকার ভাই। হ্যাঁ, এটার জন্য একটু মাথায় সামান্য একটু ঘিলু দরকার। ঠিক আছে?
মানে আপনাদের কথাবার্তার কোনো আগা মাথাও নাই, আহ, আগা মাথা নাই, ডান বামও নাই। আহ, কি তা কে একজন তাসনিম তামান্না লিখেছেন, আপনি যে চলে গেল। এত কমেন্ট আসছে যে কমেন্ট পড়াই যাচ্ছে না, একটা পড়া যাচ্ছে না। না, আপনাদের কমেন্ট পড়াই যাচ্ছে না, একের পর এক চলে যাচ্ছে, পটাশ পটাশ করে চলে যাচ্ছে উপরে কমেন্ট গুলো। ভাই একটু যদি আস্তে কমেন্ট করেন, একটু ধীরে সুস্থে কমেন্ট করেন, তাহলে আমি কমেন্ট গুলো একটু পড়তে থাকবো। তাসনিম তামান্না লিখেছেন, আপনি যে সোসাইটিতে এখন লিভ করেন সেখানে কেউ অন্য কাউকে ক্রিটিসাইজ করে না, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে। আচ্ছা, কে বলেছে আপনাকে এই সোসাইটিতে অন্য কাউকে ক্রিটিসাইজ করে না? আপনি কি মানে পাগল নাকি গাধা? আপনি এই যে মানে আপনি যদি ইংরেজি পড়তে পারেন তাহলে আপনি যে কোনো আমেরিকান মিডিয়াতে দেখবেন, পড়ে দেখবেন যে ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে তারা কি লিখতেছে। হ্যাঁ, একে অন্যকে ক্রিটিসাইজ করে না, এটার এই রকমের মতো আহাম্মকি কথা। সভ্য সমাজে সমস্ত অন্যায়, সমস্ত অবিচার, সমস্ত কিছুর ক্রিটিসিজম হবে, এবং ক্রিটিসিজমকে ওরা সাপোর্ট করে। এখানে বাক স্বাধীনতা আছে, এটা আইন দ্বারা সিদ্ধ, যে কেউ যে কোনো জিনিসের ক্রিটিসাইজ করতে পারে। বাক স্বাধীনতা বলে এটাকে। হ্যাঁ, জাতিসংঘের সনদে আছে মানুষের বাক স্বাধীনতা থাকতে হবে। যে কোনো কিছুকে, সরকার হোক ধর্ম হোক, যে কোনো কিছুকে ক্রিটিসাইজ করতে পারবে মানুষ। হ্যাঁ, আপনি কথা শুনে আপনার মনে হচ্ছে আপনি হয়তো কোনো গ্রামে ট্রামে মফস্বলে থাকেন, কখনো বোধহয় আহ, ইউরোপ বা কোনো সভ্য দেশে আপনি বোধহয় কখনো যান নাই, বা সভ্য দেশ সম্পর্কে কোনো আইডিয়া আপনার নাই। এটাকে বলে ফ্রিডম অফ স্পিচ। হ্যাঁ, এক একটা ইউরোপিয়ান পত্রিকাতে আপনি যদি তাদের পত্রিকাগুলা খোলেন, দেখবেন কিভাবে ধুয়ে দেয়, কিভাবে ধুয়ে দেয়। হ্যাঁ, আপনি যদি যে শার্লি এবদোর নাম শুনে থাকেন, কিছুদিন আগে শার্লি এবদোর অফিসে বোমা মেরেছিল, ওরা কি পরিমাণ ক্রিটিসাইজ করে, ধুয়ে দেয়, ধুয়ে দেয় সমস্ত পলিটিশিয়ানদের, সমস্ত ধর্ম প্রচারকদের, পোপকে, যিশুকে নিয়ে ধুয়ে দেয়, ধুয়ে দেয়। আমি বাসা থেকে বের হলে দেখি যে যিশুর একটা নগ্ন কার্টুন বানিয়ে ঝুলিয়ে রেখেছে। হুম, মানে মজা করতেছে যিশুকে নিয়ে। মানে আপনি বলতেছেন এখানে কেউ কাউকে ক্রিটিসাইজ করে না? আপনি কি স্টুপিড? আপনি কি মানে এতই অশিক্ষিত? আপনি কিছু জানেন না পৃথিবীর কোথায় কি হচ্ছে? কিছুই আপনার কোনো, আপনার জানা নেই যে এইখানে বাক স্বাধীনতার চর্চা হয়। এখানে আপনি মেরিকে নিয়ে ঠাট্টা মশকরা করতে পারবেন, যিশুকে নিয়ে ঠাট্টা মশকরা করতে পারবেন, মোহাম্মদকে নিয়ে ঠাট্টা মশকরা করতে পারবেন। কেউ আপনাকে কিচ্ছু বলবে না, আপনার সেই অধিকার সংরক্ষিত, আইন দ্বারা সংরক্ষিত। হুম, এইখানে প্রত্যেকটা জিনিসের ক্রিটিসিজম হয়, এবং ক্রিটিসিজম হয় দেখেই এই দেশ এত উন্নত, এত সভ্য। ঠিক আছে। আচ্ছা, 54 মিনিট হয়ে গেছে, আমি আর মাত্র 6 মিনিট থাকবো, এরপরে চলে যাব। 1 ঘন্টার বেশি থাকতে পারবো না। আপনারা যদি আহ, লেখেন তাহলে ভালো হয়। মানে আপনাদের মানে কিছু কিছু মানুষের মানে কমেন্ট পড়ে আমি খুব হাসি, বুঝছেন? আবার সুমন্ত মহন্ত লিখেছেন, ফেসে গ্যাসো শিক্ষর করো। ওহো, আপনার যে বানানের অবস্থা ভাই, আপনি কোন মাদ্রাসায় পড়েছেন আল্লাহ আল্লাহ জানে ভাই। মানে মাদ্রাসা, একদম মাদ্রাসার বানান, মাদ্রাসার ছেলেপেলেরা এইভাবে এই বানানে লেখে। উফ, আপনার এই দাঁত টাত ভেঙে গেল নাকি দেখতে হবে আপনার বানান পড়তে গিয়ে। আচ্ছা, হিন্দিতে একজনের নাম বাংলাতে লিখেছেন,
বাংলাদেশিরা শুধু অশিক্ষিত না, বেঈমানও বটে। কারণ মোহাম্মদ একটা আস্ত বেঈমান, মিথ্যুক ও প্রতারক ছিল, প্রমাণ হলো গতকালের ভাস্কর্য। হ্যাঁ ভাই, কিন্তু বাংলাদেশ এবং ভারতের মানুষের চরিত্র মোটামুটি কাছাকাছি। হ্যাঁ, সুতরাং আপনি আপনার নামটা হিন্দিতে, যেহেতু আপনি যদি ভারতীয় হয়ে থাকেন, তাহলে আপনাকে বলছি ভারতের মানুষ খুব একটা মানে জাতের না, যে আহ, খুব মানে এত পণ্ডিতের আসলে দরকার নেই। ভারতের মানুষও এরকম, মানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই তিন দেশের মানুষ খুবই অসভ্য, খুবই আহ, ভারতের এই দিকটা ভালো যে রাষ্ট্রীয়ভাবে ভারত একটা ধর্মনিরপেক্ষ দেশ, এটার আমি যথেষ্ট সম্মান করি এই জিনিসটাকে। কিন্তু ভারতের মানুষ এত সভ্য না। বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই তিন দেশের মানুষই খুবই অসভ্য। বিশ্বজিৎ পান্ডে লিখেছেন, বাংলাদেশে কি গণতন্ত্র আছে? আপনার কি মনে হয় বাংলাদেশে কিভাবে গণতন্ত্র আছে? গত নির্বাচনই তো হয়নি। গত নির্বাচনে আপনি কোনো তো বিরোধী দল ছিল না, এই আওয়ামী লীগ নিজে নিজে ভোট দিয়েছে। এমডি রিয়েল খান লিখেছেন, তাসনিম তামান্না বাঁশ খাইছে। না ভাই, আমি বাঁশ দেওয়ার জন্য বলি নাই, আমি বলেছি পড়ালেখা করে কথা বলতে। হ্যাঁ, ইউরোপে সভ্য দেশে প্রত্যেকটা জিনিসের ক্রিটিসিজম হয়। আল্লাহ, ভগবান, যিশু সব কিছু নিয়ে হাসাহাসি করা হয়। এমনকি প্রেসিডেন্টকে নিয়ে, শাসন ব্যবস্থা নিয়ে, ডেমোক্রেসি নিয়ে, ইসলাম, ক্রিশ্চিয়ানিটি সব কিছু নিয়ে মানে খুব ঠাট্টা মশকরা করা হয়, কার্টুন আঁকা হয়, মজার মজার ড্যানিশ কার্টুন গুলো আপনি দেখেন, যে আহ, ডেনমার্কে কি কি কার্টুন আঁকা হয়, ফ্রান্সে কি কি কার্টুন আঁকা হয়, ফ্রান্সের যে বড় বড় কার্টুনিস্টরা আছেন তারা কি রকম মজা করে এক একটা জিনিস নিয়ে। ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কি পরিমাণে মজা তারা করে, সেটা খোদ আমেরিকাতে। হ্যাঁ, এই আপনি যদি এসএনএল একটা আছে, স্যাটারডে নাইট লাইভ, হ্যাঁ, সেটা যদি আপনি ইউটিউবে সার্চ করেন, স্যাটারডে নাইট লাইভ, সেখানে আপনি গেলে দেখবেন ডোনাল্ড ট্রাম্পকে কি পরিমাণে পচানো হয়। তারপরে ডোনাল্ড ট্রাম্পের মেয়ের সাথে ডোনাল্ড ট্রাম্পের কি সম্পর্ক, সেটা নিয়ে কি বাজে বাজে জিনিস করা হয়, সেই জিনিসগুলো আপনি ইউটিউবে সার্চ করলে পাবেন। কিন্তু এখানে কেউ কাউকে কিছু বলছে না। পোপকে নিয়ে কি পরিমাণ ঠাট্টা মশকরা করা হয়। পোপ হচ্ছে খ্রিস্টানদের, মানে ক্যাথলিক খ্রিস্টানদের একদম সবচেয়ে সর্বোচ্চ ধর্মনেতা। সেই পোপকে নিয়ে কি পরিমাণ ঠাট্টা মশকরা করা হয়। এখানে আমি একদিন ট্রেনে চড়েছি, ট্রেনে চড়ে দেখি যিশুর মতো সেজে, আন্ডারওয়্যার পরে যিশুর মতো সেজে পাছা এরকম করতে করতে নাচতেছে এক লোক। যিশুকে নিয়ে মজা করতেছে সে, হ্যাঁ, যিশুকে নিয়ে ঠাট্টা করতেছে, ফান। অন্যরা হাসতেছে, দেখে হা হা করে হাসতেছে। আবার যারা একটু বেশি খ্রিস্টান, যারা আবার একটু ক্যাথলিক, বেশি ক্যাথলিক খ্রিস্টান, তারা আবার একটু কটমট করে থাকে, অন্যদিকে চলে যাচ্ছে। যে তারা একটু ভেবেছে যে যিশুকে নিয়ে এভাবে মজা করাটা তো ঠিক হচ্ছে না, কিন্তু তারা গিয়ে কিন্তু কোপাচ্ছে না কেউ কাউকে। সুতরাং আপনারা একটু জেনে বুঝে কমেন্ট করবেন। মানে অশিক্ষিত লোকদের মতো কমেন্ট করলে আমার একটু মেজাজ খারাপ হয়। তারপরে দেখেন এত ভেঙে ভেঙে কি বোঝানো যায় এই জিনিসগুলা, যে আপনারা জানেন না যে ইউরোপে বাক স্বাধীনতা আছে মানুষের। প্রত্যেক মানুষ অন্য মানুষকে, প্রত্যেকটা মতাদর্শকে ক্রিটিসিজম করতে পারে। এই জিনিসগুলো আপনারা জানেন না? আপনারা কি একটা পত্রিকা টত্রিকা পড়েন না? আপনারা কি এতটাই অশিক্ষিত? এতটা তো অশিক্ষিত মানুষের হওয়াই সম্ভব না। আমি তো অবাক হই যে এত অশিক্ষিত কিভাবে মানুষ হয়। লিটন ভাওয়াল লিখেছেন, মূর্তি ভালো লাগে না, কিন্তু বিধর্মীর মাল ইউজ করতে লজ্জা হয় না? ছি ছোট লোক। হ্যাঁ, এই যে ফেসবুক, এটা তো বিধর্মীদের জিনিস। এগুলা তারা ঠিকই ব্যবহার করবে। এখানে এসে তারা ওই যে ইসলাম জিন্দাবাদ বলবে এবং বলবে বিধর্মীদের জিনিস বর্জন করো। আলামিন বিন আইয়ুব লিখেছেন, ভাইয়া বিবর্তনবাদ সম্পর্কিত কয়েকটি বইয়ের নাম জানান। বিবর্তনবাদ সম্পর্কে কয়েকটা বই, বাংলায় একটা বই আমি বাংলা একটা বই আছে খুব ভালো, সেটা হচ্ছে বন্যা আহমেদের বিবর্তনের পথ ধরে। আর হচ্ছে আপনি যদি প্রফেসর রিচার্ড ডকিন্সের সেটা
সেলফিশ জিন বইটা পড়বেন সেটার সাথে। তারপরে আমার ওয়েবসাইটে আমি কয়েকদিন পরেই আমি চেষ্টা করব বিবর্তনবাদের উপরে কয়েকটা বই আপলোড করতে। আমি আপলোড করলে তখন আমি আপনাকে দিয়ে দিব, আহ, আমার ফেসবুকে দিয়ে দিব। আপনি আগামী কয়েকদিন একটু আমার ওয়ালে চোখ রাখেন। আমি ডাউনলোড লিংক সহ আমি দিয়ে দিব, যেন আপনারা ডাউনলোড করে পড়তে পারেন বিবর্তনবাদের উপরে। আর যদি এখনই পড়তে চান তাহলে আপনারা মুক্তমনা.com-এ ঢোকেন। মুক্তমনা.com-এ ঢুকে সেখানে বিবর্তন আর্কাইভ আছে একটা। বিবর্তন আর্কাইভে খুব চমৎকার ভাবে সমস্ত প্রশ্নের উত্তর দেয়া আছে। যে হিন্দিতে নামটা আমি পড়তে পারছি না। ফেসবুক হবার ফলে আর কিছু হোক না হোক, কিছু অশিক্ষিত বর্বরদের হাতে তা সহজলভ্য হয়েছে, আর শিক্ষিতদের ওয়ালে এসে গালাগালি আর ফালতু কমেন্ট করতে পারে। হ্যাঁ ভাই, ঠিক বলেছেন, আপনার সাথে আমি একমত যে 10 টাকার যারা ইন্টারনেট কিনে তারা যে কারো ওয়ালে গিয়ে দাপাদাপি শুরু করে, গালিগালাজ শুরু করে। এখন এই অশিক্ষিত লোকদেরকে তো আপনি এগুলো বলে বোঝাতে পারবেন না, কি এখন কি আর করা। আচ্ছা, যাই হোক, 1 ঘন্টা হয়ে গেছে। আহ, আমি এখন আমি এখন তাহলে যাই। 1 ঘন্টা 1 মিনিট হয়ে গেছে। অনেকক্ষণ আপনাদের সাথে আড্ডা দিলাম। আপনাদের মতামত তো জানা হলো না। উম, আরেকদিন তাহলে আবার আড্ডা দিব। কালকে দেখি আবার চেষ্টা করব আসতে। কালকে আমার ছুটি আছে। ভালো থাকবেন সবাই। শুভ সন্ধ্যা। বাই বাই।